চাকরি ছাড়ছেন কমলা হ্যারিসের স্বামী। কারাবাখে যুদ্ধবিরতি তদারকি করবে তুরস্ক, রাশিয়া বলছে এরদোগান। হোয়াইট হাউসের চিফ অব স্টাফ চূড়ান্ত করলেন জো বাইডেন। বাহরাইনের নতুন প্রধানমন্ত্রী নিয়োগ। বাইডেনের নির্বাচনী টিমের সঙ্গে যোগাযোগের দাবি অস্বীকার করল রাশিয়া। $4 বিলিয়ন শুল্ক আরোপ করেছে ইউরোপীয় ইউনিয়ন। চীনের ওপর আরও নিষেধাজ্ঞার হুমকি যুক্তরাষ্ট্রের। করোনার বিস্তার ঠেকাতে ধূমপানে কড়াকড়ি তুরস্কের। চাকরি ছাড়ছেন যুক্তরাষ্ট্রের নবনির্বাচিত ভাইস প্রেসিডেন্ট কমলা হ্যারিসের স্বামী ডগলাস এমহফ। নতুন দায়িত্ব পালনে স্ত্রীকে সাহায্য করতেই চাকরি ছাড়ার সিদ্ধান্ত নিয়েছেন তিনি। এক প্রতিবেদনে খবর জেনেছে যুক্তরাজ্য ভিত্তিক সংবাদ মাধ্যম বিবিসি। নিয়ম অনুযায়ী আগামী 20 জানুয়ারি শপথ নেবেন যুক্তরাষ্ট্রের নবনির্বাচিত প্রেসিডেন্ট ও ভাইস প্রেসিডেন্ট। ওই শপথ অনুষ্ঠানের আগেই হ্যারিসের স্বামী চাকরি ছাড়বেন বলে জানা গেছে। যুক্তরাষ্ট্রের ইতিহাসের প্রথম সেকেন্ড জেন্টলম্যান ডগলাস এমহফ পেশায় একজন আইনজীবী। 2017 সাল থেকে ডিএলএ পাইপার নামে আইন বিষয়ক একটি প্রতিষ্ঠানে কাজ করতেন তিনি। প্রতিষ্ঠানটির অন্যতম শেয়ার হোল্ডার তিনি। ডিএলএ পাইপার নামের প্রতিষ্ঠানটিতে মূলত বিনোদন, খেলাধুলা, সংবাদ মাধ্যম বিষয়ক মামলাগুলোর দেখভাল করতেন হ্যারিসের স্বামী। এদিকে যুক্তরাষ্ট্রের 46তম প্রেসিডেন্ট নির্বাচনের ফল এখনও পর্যন্ত মেনে নেননি বর্তমান প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। তিনি বলেছেন আইনি পথেই এর ফয়সালা হবে। তবে মঙ্গলবার সাংবাদিকদের সঙ্গে আলাপকালে নবনির্বাচিত প্রেসিডেন্ট জো বাইডেন বলেছেন ট্রাম্পের আইনি ব্যবস্থার হুমকিতে কিছুই থেমে থাকবে না। ক্ষমতায় টিকে থাকতে বিভিন্ন রাজ্যে ট্রাম্প শিবিরের মামলার পরিপ্রেক্ষিতে বাইডেন বলেন কোনো কিছুই ক্ষমতা হস্তান্তরকে থামিয়ে রাখতে পারবে না। যাই ঘটুক না কেন 20 জানুয়ারি নতুন সরকার গঠনের প্রস্তুতি নেওয়া হচ্ছে। বিভিন্ন মন্ত্রণালয়ে কাদের দায়িত্ব দেওয়া হবে সে ব্যাপারে এরই মধ্যে পর্যালোচনা শুরু হয়েছে। এমন পরিস্থিতিতে ট্রাম্পের নির্বাচনের ফল মেনে না নেওয়া বিব্রতকর। রয়টার্স স্পোর্টস পরিচালিত এক জনমত জরিপে দেখা গেছে ট্রাম্প নির্বাচনে জালিয়াতির অভিযোগ তুললেও যুক্তরাষ্ট্রের বেশিরভাগ মানুষ এটি বিশ্বাস করেন না। জরিপে অংশগ্রহণকারীদের প্রায় 80% বাইডেনকে পরবর্তী প্রেসিডেন্ট হিসেবে মেনে নিয়েছে। এই 80% মধ্যে অর্ধেকের বেশি ট্রাম্পের দল রিপাবলিকান পার্টির সমর্থক। 20 জানুয়ারি সম্ভাব্য শপথ গ্রহণের পর নিজ প্রশাসনের অগ্রাধিকার তালিকা নিয়ে এই মুহূর্তে ব্যস্ত সময় পার করছেন জো বাইডেন। অন্যদিকে বাইডেনের এই ঘোষিত বিজয়কে উল্টে দিতে বড় ধরনের কোনো প্রমাণ ছাড়াই নির্বাচনে জালিয়াতির অভিযোগ তুলেছেন ট্রাম্প। ভোট গ্রহণ ও ভোট গণনায় অনিয়মের অভিযোগ এনে এরই মধ্যে ট্রাম্প শিবিরের পক্ষে থেকে ডজন খানেক মামলা করা হয়েছে। নিয়ম অনুযায়ী 20 জানুয়ারি নতুন প্রেসিডেন্ট শপথ নেওয়ার কথা। এর আগেই বিদায়ী ও আসন্ন প্রশাসনের মধ্যে সমন্বয়ের কাজটি সেরে নিতে হয়। তবে ট্রাম্প এখনও হার মেনে না নেওয়ায় সেই সমন্বয়ের প্রক্রিয়া এখনও শুরু হয়নি। সোমবার বাইডেন শিবির একজন কর্মকর্তা জানিয়েছে বিষয়টি নিয়ে এখন আইনি ব্যবস্থা নেওয়ার কথা ভাবছেন তারা। নাগোর্নো কারাবাখকে কেন্দ্র করে আজারবাইজান ও আর্মেনিয়ার মধ্যে যুদ্ধবিরতি চুক্তি বাস্তবায়নের বিষয়টি তুরস্ক ও রাশিয়া যৌথভাবে তদারকি করবে। তুরস্কের প্রেসিডেন্ট রিসেপ তাইপ এরদোগান এই তথ্য জানিয়েছেন। তুর্কি নেতার কার্যালয় জানিয়েছে মঙ্গলবার রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিনের সাথে টেলিফোনে কথোপকথনের সময় এরদোগান একটি যৌথ কেন্দ্র তৈরির বিষয়ে আলোচনা করেছে। এরদোগান জানিয়েছে যে যৌথ কেন্দ্র গঠনের মাধ্যমে তুরস্ক রাশিয়ার সাথে একত্রে নজরদারি তদারকি করবে। আর্মেনিয়ার দখল থেকে মুক্ত করা অঞ্চলগুলোর মধ্য থেকে আজারবাইজান দ্বারা নির্ধারিত কোনো স্থান থেকে এটি পরিচালিত হবে। তবে চলতি সপ্তাহে পুতিনের সাথে আজারবাইজান ও আর্মেনিয়ার নেতাদের স্বাক্ষরিত 9 দফা চুক্তিতেই এই যৌথ কেন্দ্র সৃষ্টির কথা বলা হয়নি। ইতিমধ্যে নাগোর্নো কারাবাখ 2000 সেনা, 90টি ট্যাঙ্ক, 380টি সাঁজোয়া যান পাঠিয়েছে রাশিয়া। বুধবার থেকে গোটা এলাকায় শান্তি প্রতিষ্ঠাকারী শক্তি হিসেবে সেখানে অবস্থান করছে রাশিয়ার সেনা। সোমবার আর্মেনিয়া, আজারবাইজান ও রাশিয়ার মধ্যে নাগোর্নো কারাবাখ নিয়ে শান্তি চুক্তি সই হয়েছিল, কিন্তু সেই চুক্তিতেই বলা হয়েছিল আপাতত গোটা এলাকায় শান্তি প্রতিষ্ঠার দায়িত্ব নেবে রাশিয়ার সেনাবাহিনী। তাদের পাশাপাশি তুরস্ক ওই অঞ্চলে শান্তি প্রতিষ্ঠার দায়িত্ব নেবে। সোমবার চুক্তির পর আর্মেনিয়া ও আজারবাইজান কোনো পক্ষই আর যুদ্ধে লিপ্ত হয়নি। আজারবাইজান সোমবারের চুক্তিকে স্বাগত জানিয়েছে এবং বিষয়টিকে তাদের জয় হিসেবেই দেখছে। মঙ্গলবার আজারি প্রেসিডেন্ট ইলহাম আলিয়েভ জানিয়েছেন বহুদিন ধরে এই দিনটির জন্য অপেক্ষা করছিলেন আজারবাইজানের মানুষ। অন্যদিকে আর্মেনিয়া মঙ্গলবার থেকে শুরু হয়ে গিয়েছে বিক্ষোভ। কেন সরকার এই চুক্তি মেনে নিল তা নিয়ে অসন্তোষ প্রকাশ করেছেন সাধারণ মানুষ।
আর্মেনিয়ার প্রধানমন্ত্রী নিকুল পাশিনিয়ান মঙ্গলবারও বলেছেন, মন ভার করেই তাকে এই চুক্তি মেনে নিতে হয়েছে। 90-এর দশক থেকে নাগর্নো কারাবাখ নিয়ে আজারবাইজানের সাথে আর্মেনিয়ার সংঘর্ষ। সেই সময় দুই পক্ষের যুদ্ধে প্রায় 30,000 মানুষের মৃত্যু হয়েছিল। যুদ্ধ থামলেও বিতর্ক থামেনি। আন্তর্জাতিকভাবে নাগর্নো কারাবাখ আজারবাইজানের এলাকা হলেও সেখানে বসবাস করেন আর্মেনিয়ার জনগোষ্ঠী। দীর্ঘদিন সেখানকার বিচ্ছিন্নতাবাদী গোষ্ঠী কার্যত স্বাধীন সরকার পরিচালনা করছে। আর্মেনিয়া তাদের মদদ দিয়েছে। এর বিরুদ্ধে এবার ফের যুদ্ধ শুরু করে আজারবাইজান। সদ্য সমাপ্ত মার্কিন নির্বাচনের ফল এখনও মেনে নেননি দেশটির বর্তমান প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। তবে এরই মধ্যে জোরে সোরে সরকার গঠনের প্রস্তুতি শুরু করেছেন নবনির্বাচিত প্রেসিডেন্ট জো বাইডেন। ক্ষমতা গ্রহণের লক্ষ্যে ট্রানজিশন টিম গঠনের পর এবার হোয়াইট হাউসের টিম গোছানোর দিকে নজর দিয়েছেন তিনি। নতুন চিফ অব স্টাফ হিসেবে বাছাই করেছেন রন ক্লেইনকে। 1980-র দশক থেকেই বাইডেনের সহযোগী হিসেবে কাজ করছেন তিনি। হোয়াইট হাউসের চিফ অব স্টাফ নিয়োগের বিষয়টি মূলত রাজনৈতিক। এই নিয়োগের ক্ষেত্রে সিনেটের অনুমোদন প্রয়োজন হয় না। ফলে রন ক্লেইনের চূড়ান্ত নিয়োগে বাইডেনকে বেগ পেতে হবে না বলে প্রতীয়মান হচ্ছে। একসময় সিনেটের জুডিশিয়ারি কমিটিতে দায়িত্ব পালন করেছেন রন ক্লেইন। ওবামা আমলে জো বাইডেন যখন ভাইস প্রেসিডেন্ট ছিলেন তখনও ভাইস প্রেসিডেন্টের চিফ অব স্টাফ হিসেবে দায়িত্ব পালন করেছেন তিনি। এর আগে সাবেক ভাইস প্রেসিডেন্ট আল গোবেরেরও চিফ অব স্টাফ ছিলেন তিনি। ফলে কাজের সুবাদেই হোয়াইট হাউসের অন্দর সম্পর্কে ভালো ধারণা রয়েছে তার। এক বিবৃতিতে ক্লেইনের কাজের উচ্ছ্বসিত প্রশংসা করেছেন জো বাইডেন। তিনি বলেন, হোয়াইট হাউসে ক্লেইনের মতো বিচিত্র অভিজ্ঞতা সম্পন্ন এবং রাজনৈতিক পরিসরে কাজ করতে সমর্থ ব্যক্তির প্রয়োজন রয়েছে। এদিকে যুক্তরাষ্ট্রের 46তম প্রেসিডেন্ট নির্বাচনের ফল এখনও পর্যন্ত মেনে নেননি বর্তমান প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। তিনি বলেছেন, আইনি পথেই এর ফয়সালা হবে। তবে মঙ্গলবার সাংবাদিকদের সঙ্গে আলাপকালে নবনির্বাচিত প্রেসিডেন্ট জো বাইডেন বলেছেন, ট্রাম্পের আইনি ব্যবস্থার হুমকিতে কিছুই থেমে থাকে। বাহরাইনের যুবরাজ শেখ সালমান বিন হামাদ আল খালিফাকে বুধবার দেশটির নতুন প্রধানমন্ত্রী নিয়োগ দেওয়া হয়েছে। এর আগে 1971 সালে স্বাধীনতার পর থেকে দেশটির প্রধানমন্ত্রী হিসেবে দায়িত্ব পালন করা প্রিন্স খলিফা বিন সালমান আল খালাফি যুক্তরাষ্ট্রের মায়ো ক্লিনিক হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় মারা যান। তার বয়স হয়েছিল 84 বছর। বাহরাইন নিউজ এজেন্সি বলছে, বাহরাইনের বাদশাহ হামাদ বিন ইসা আল খলিফা এক রাজকীয় আদেশের মাধ্যমে তার পুত্র শেখ সালমানকে অবিলম্বে মন্ত্রিপরিষদের প্রধান হিসেবে নিয়োগ দিয়েছেন। পশ্চিমা শিক্ষায় শিক্ষিত শেখ সালমান বিন হামাদ আল খলিফা বিরোধীদের সাথে একটি সম্পর্ক তৈরির চেষ্টা করবেন বলে মনে করা হচ্ছে। তিনি যুক্তরাষ্ট্র ব্রিটেনে পড়াশোনা করেছেন। ক্যামব্রিজ ইউনিভার্সিটি থেকে তিনি মাস্টার্স ডিগ্রি সম্পন্ন করেছেন। শেখ সালমান বিন হামাদ আল খালাফি দেশটির প্রথম উপপ্রধানমন্ত্রীর দায়িত্ব পালন করে আসছিলেন। এছাড়া বাহরাইনের প্রতিরক্ষা বাহিনীর ডেপুটি সুপ্রিম কমান্ডার হিসেবেও দায়িত্ব পালন করেছেন। এদিকে প্রিন্স খলিফা বিন সালমান আল খালিফার মৃত্যুতে সরকারিভাবে দেশজুড়ে এক সপ্তাহ শোক পালনের ঘোষণা দেওয়া হয়েছে। লাশ যুক্তরাষ্ট্র থেকে দেশে ফিরিয়ে আনার পর তার দাফন সম্পন্ন হবে। করোনা ভাইরাসের কারণে নির্দিষ্ট স্বল্প সংখ্যক আত্মীয় স্বজন এ সময় উপস্থিত থাকবেন। শোক পালনকালে জাতীয় পতাকা অর্ধনমিত রাখা হবে। এছাড়া সরকারের মন্ত্রণালয় ও বিভাগসমূহ 3 দিন বন্ধ থাকবে। নির্বাচিত মার্কিন প্রেসিডেন্ট জো বাইডেনের সহকারীদের সঙ্গে যোগাযোগ স্থাপনের কথা অস্বীকার করেছে রাশিয়া। দেশটির উপপররাষ্ট্রমন্ত্রী সের্গেই রিয়াভক বলেছেন, জো বাইডেনের নির্বাচনী টিমের সঙ্গে মস্কো কোনো ধরনের সম্পর্ক স্থাপন করেনি। রিয়াবকভ গত বুধবার মস্কো আরও বলেছেন, 2016 সালের মার্কিন প্রেসিডেন্ট নির্বাচনে রাশিয়া হস্তক্ষেপ করেছে বলে মার্কিন কর্মকর্তারা যে অভিযোগ করেছিলেন এখনও মস্কো তা ভুলে যায়নি। তিনি বলেন, রাশিয়া বহুবার ওই নির্বাচনে হস্তক্ষেপের অভিযোগ অস্বীকার করেছে। সাম্প্রতিক মার্কিন প্রেসিডেন্ট নির্বাচনে ডেমোক্র্যাট প্রার্থী জো বাইডেনের সহকারীদের সঙ্গে রাশিয়া যোগাযোগ করেছে বলে কোনো মার্কিন গণমাধ্যম অভিযোগ করার পর রিয়াকভ এ বক্তব্য দিলেন। এর আগে মার্কিন কর্মকর্তারা গত কয়েক মাস ধরে কোনো দলিল প্রমাণ উপস্থাপন ছাড়াই অভিযোগ করে আসছিলেন ইরান, রাশিয়া, চীন ও 3 নভেম্বর প্রেসিডেন্ট নির্বাচনে হস্তক্ষেপ করার চেষ্টা করছে। এদিকে গত সপ্তাহের প্রেসিডেন্ট নির্বাচনে জো বাইডেনের কাছে হেরে গেলেও এখন পর্যন্ত প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প পরাজয় মেনে নেননি। বিমান নির্মাতা প্রতিষ্ঠান বোয়িং ও এয়ারবাসকে ভর্তুকি প্রদান করা নিয়ে সৃষ্ট বিরোধের অংশ হিসেবে পনির ও ওয়াইনের মতো ইউরোপীয় পণ্যের ওপর শুল্ক আরোপ করেছিল যুক্তরাষ্ট্র। ইউরোপীয় ইউনিয়ন পাল্টা ব্যবস্থা নিয়েছে।
ইউরোপীয় কমিশনের এক্সিকিউটিভ ভাইস প্রেসিডেন্ট ডালভিস ড্রোক্সিস গত সোমবার জানিয়েছেন যে ইউরোপে রফতানি করা মার্কিন বেশ কিছু পণ্যের ওপর শুল্ক ও অন্যান্য জরিমানা আরোপ করতে যাচ্ছে ইউরোপীয় ইউনিয়ন। অর্থের হিসেবে যা $4 বিলিয়ন। মার্কিন যুক্তরাষ্ট্র বোয়িংকে অবৈধভাবে ভর্তুকি প্রদান করার প্রতিবাদে এসব শুল্ক আরোপ করেছে ইউরোপীয় ইউনিয়ন। অক্টোবরে বিশ্ব বাণিজ্য সংস্থা এক রায়ে এ ধরনের শুল্ক আরোপের বিষয়টি অনুমোদন দিয়েছে। এরপর ইউভুক্ত বিভিন্ন দেশের বাণিজ্য মন্ত্রীরা ভিডিও কনফারেন্সের মাধ্যমে নতুন শুল্ক আরোপের সিদ্ধান্তে একমত হয়েছে। যুক্তরাষ্ট্রে অবশ্য গত বছরই ইউরোপের বিভিন্ন পণ্যের উপর এ ধরনের শুল্ক আরোপ করেছিল। চীনের ওপর আরও নিষেধাজ্ঞার হুমকি দিয়েছে যুক্তরাষ্ট্র। হংকংয়ে গণতন্ত্রপন্থী 4 সংসদ সদস্যকে বহিষ্কারের ঘটনাকে সুস্পষ্টভাবে লঙ্ঘন বলে উল্লেখ করে বেইজিংয়ের ওপর নিষেধাজ্ঞার হুমকি দিল ওয়াশিংটন। বুধবার দিনের শুরুতে জাতীয় নিরাপত্তার কারণ দেখিয়ে গণতন্ত্রপন্থী 4 সংসদ সদস্যকে বহিষ্কার করেন হংকংয়ের নির্বাহী। কিছুদিন আগেই বেইজিংকে একটি নতুন বিল পাশ করেছে, যার ফলে আদালতের নির্দেশ না নিয়েই সংসদ সদস্যদের বহিষ্কার করার ক্ষমতা পেয়েছে সরকার। ওই বিলে বলা হয়েছে, কোনো এমপি যদি জাতীয় নিরাপত্তার জন্য হুমকি বলে বিবেচিত হন, তারা যদি হংকংয়ের স্বাধীনতার কথা বলেন এবং শহরটির উপর চীনের সার্বভৌমত্ব অস্বীকার করেন অথবা বিদেশি হস্তক্ষেপ কামনা করেন, তবে তাদের বহিষ্কার করা যাবে। যুক্তরাষ্ট্রের জাতীয় নিরাপত্তা উপদেষ্টা রবার্ট ওব্রিয়েন বলেন, হংকংয়ের গণতন্ত্রপন্থী 4 সংসদ সদস্যকে বহিষ্কারের ঘটনায় কোনো সন্দেহ নেই যে সেখানে চীনা কমিউনিস্ট পার্টি আন্তর্জাতিক প্রতিশ্রুতি লঙ্ঘন করেছে। তিনি বলেন, হংকংয়ের স্বাধীনতায় হস্তক্ষেপ করছে এমন ব্যক্তিদের খুঁজে বের করা হবে, তাদের নিষেধাজ্ঞার আওতায় আনা হবে। সোমবার যুক্তরাষ্ট্রের হংকংয়ের স্বাধীনতা দমনের অভিযোগ আরও 4 কর্মকর্তার বিরুদ্ধে নিষেধাজ্ঞা আরোপ করা হয়েছে। হংকংয়ের গণতন্ত্রপন্থী 4 সংসদ সদস্যকে বহিষ্কারের প্রতিবাদে একযোগে পদত্যাগ করেছেন বিরোধী দলীয় আরও 15 সংসদ সদস্য। শহরটির 70 সদস্যের পার্লামেন্টে তারাই ছিলেন অবশিষ্ট গণতন্ত্রপন্থী নেতা। তুরস্কের সম্প্রতি করোনা রোগীর সংখ্যা বৃদ্ধি পাওয়ায় জনসম্মুখে ধূমপান নিষিদ্ধ করেছে দেশটির সরকার। বুধবার দেশটির স্বরাষ্ট্রমন্ত্রী এক আদেশে বলেন, মহামারীর সময় নাগরিকদের সুরক্ষার কথা বিবেচনা করে এমন আদেশ দেওয়া হয়েছে। দেশব্যাপী এক বিজ্ঞপ্তিতে স্বরাষ্ট্রমন্ত্রী বলেন, নাগরিকরা যাতে যথাযথভাবে মাস্ক পরিধান করতে পারে সেজন্য আগামী 12 নভেম্বর থেকে সেখানে জনসমাগম থাকে এমন জায়গা যেমন রাস্তা, গণপরিবহন চত্বরে ধূমপানের উপর নিষেধাজ্ঞা জারি করা হয়েছে। এর আগে দেশটির স্বাস্থ্যমন্ত্রী ফাহেরেটিন কোকা নাগরিকদেরকে সবসময় মাস্ক এবং সামাজিক দূরত্ব নিশ্চিতের ব্যাপারে আহ্বান জানিয়েছিলেন। কোচা এক টুইটে বলেছিলেন, আমি কেবল আপনারা যা করতে পারেন সেটা করতে বলছি, এর বেশি কিছু নয়। কয়েকদিন আগে দেশটির রাজধানী আঙ্কারা, ইস্তানবুল সহ কিছু কিছু প্রদেশে সিনিয়র সিটিজেনদের ওপর আংশিক লকডাউন জারি করে বলা হয়, 65 বছরের বেশি বয়সী সকল নাগরিকদের সকাল 10টা থেকে বিকেল 4টা পর্যন্ত বাইরে না যাওয়ার আহ্বান জানানো হয়েছে। গত সপ্তাহে দেশটির প্রেসিডেন্ট রিসেপ তাইয়িপ এরদোগান রেস্তোরাঁ, ক্যাফে, সিনেমা হল সহ সব ধরনের ব্যবসায়িক প্রতিষ্ঠান রাত 10টার মধ্যে বন্ধের আদেশ দিয়েছিলেন।